নমস্কার, ঋতব্রতর সাথে কিছুক্ষণ এই চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। দেখুন, আমরা জানি যে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে 2027 সালে, এবং আমরা এও জানি যে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের রেজাল্ট 2029 সালের যে লোকসভা নির্বাচন হবে সেই রেজাল্টকে কিন্তু প্রভাবিত করতে পারে। কারণ কথাই আছে, যারা পলিটিক্যাল বিষয়গুলো নিয়ে চর্চা করে ভারতবর্ষে, তারা একটা কথা বলেন যে ভারতবর্ষের যে শাসনে থাকবে তার শাসন পথ উত্তরপ্রদেশ হয়েই যাবে। অর্থাৎ ভারতবর্ষ জয় করার আগে উত্তরপ্রদেশ জেতা জরুরি। এহেন উত্তরপ্রদেশেই একটা বিতর্ক বেঁধেছে, এবং যেই বিতর্কটা ইদানিংকালে আমাদের সবার নজরে এসেছে, সেই বিতর্কটা হচ্ছে আর কিছু নয়, রাম মন্দিরকে কেন্দ্র করে। আমরা জানি অযোধ্যায় রাম মন্দির নির্মিত হয়েছে একটা দীর্ঘ আন্দোলনের পর, দীর্ঘসূত্রিতার পর। আপামর হিন্দু সমাজ যার প্রতীক্ষায় ছিল সেই অযোধ্যায়, যেখানে রাম জন্মভূমি, সেখানেই রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এই রাম মন্দির যখন তৈরি হয়, যখন কেসটা সুপ্রিম কোর্টে ছিল যে বিবাদিত জমিকে রাম মন্দিরের জন্য নির্ধারণ করা হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে, তখন একটা ট্রাস্টি তৈরি করতে বলা হয় কেন্দ্রীয় সরকারকে, এবং কেন্দ্রীয় সরকার 3 মাসের মধ্যে সেই ট্রাস্টিটা যেন তৈরি করে সুপ্রিম কোর্ট এই মর্মে আদেশ দেন। সেই ট্রাস্টির মাধ্যমেই টাকা সংগ্রহ করে রাম মন্দিরটা কিন্তু তৈরি হয়েছে। এবং সেখানে টাকা কারা দিয়েছেন? আপামর হিন্দু মানুষ কিন্তু সেখানে ভারতবর্ষে তারা তাদের প্রভু, তাদের দেবতা, আমাদের দেবতা রামের জন্য আমরা টাকা দিয়েছি, এবং তার মন্দিরটি যেন খুব ভালোভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়, সেই কারণেই এই অর্থটা দান করা হয়েছে। এটা তো কোনো সরকারি আনুকূল্যে গড়ে ওঠেনি, এটা হিন্দু যারা এই ধর্মমতে বিশ্বাস করেন, যারা প্রভু শ্রীরামকে ভালোবাসেন, তার প্রতি ভালোবাসার তাগিদে তারা টাকাটা দিয়েছে, যেই টাকাটা দিয়ে মন্দির নির্মাণ হয়েছে। এবার সেই রাম মন্দিরকে কেন্দ্র করেই একটা দুর্নীতির অভিযোগ সামনে আসছে, যেটা কিন্তু মারাত্মক। এবং যারা হিন্দুরা, আমরা যারা টাকাটা দিয়েছি, যেটা আমাদের আবেগের সাথে জড়িত, সেখানে কিন্তু একটা ধাক্কা লেগেছে, এবং এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। দেখুন, সমাজবাদী পার্টির এমএলএ পবন পাণ্ডে প্রথম অভিযোগটি করে 7 থেকে 7.5 কোটি টাকার একটা নাকি 9-6 ওখানে হয়েছে, এবং সেটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন, এটা এই মত তিনি প্রকাশ করেছিলেন। এই বছরই 13ই জুন মন্দির ট্রাস্টেরই অনুরোধে উত্তরপ্রদেশ সরকার, যেটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি গঠন করে। এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে, উত্তরপ্রদেশ সরকার কিন্তু এখানে কোনো বায়াসনেস দেখায়নি, তারা কিন্তু নিরপেক্ষ তদন্ত দ্রুত সমাপ্ত করতে চেয়েছে, এবং সেই জন্য প্রায় সাথে সাথেই এসআইটি গঠন করেছে। এবং মন্দির ট্রাস্টের যে সব লোক এতে জড়িত নয়, এর থেকে বোঝা যায় যে এই অনুরোধটা কিন্তু ট্রাস্টের থেকেই এসেছিল, যে তাড়াতাড়ি একটা এসআইটি গঠন করুন, একটা অভিযোগ যখন উঠেছে, যেই অভিযোগ করুক সেটা খতিয়ে দেখা প্রয়োজন। কিন্তু এই তদন্ত চলবার পর বা তদন্ত চলাকালীন যে সমস্ত তথ্য সামনে এসেছে, সেটা কিন্তু খুব 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 সাংঘাতিক। ধরা যাক একটা জমির দাম 2 কোটি টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ জমির দাম। দেখা যাচ্ছে সেই দিনে ওই কাছাকাছি একটা জমি কেনা হয়েছে ট্রাস্টের পক্ষ থেকে, তার দাম হচ্ছে 18 কোটি টাকা। অর্থাৎ ওই অঞ্চলে সেদিন জমির দাম ছিল 2 কোটি টাকা, কিন্তু ট্রাস্টের পক্ষ থেকে যারা এই ব্যাপারটি দেখছিলেন, তাদের কেউ হয়তো জমিটি কিনেছেন, কেউ দায়িত্বে ছিলেন এই রাম মন্দিরের জন্য, সেটার দাম 18 কোটি টাকা। এগুলোও তো দুর্নীতি, এবং সরাসরি টাকা আত্মসাৎ করবার অভিযোগও এসছে। সেজন্য 25শে জুন একটা এফআইআর করা হয় উত্তরপ্রদেশের এসআইটির তরফ থেকে, এবং সেখানে 8 জনকে অ্যারেস্ট করা হয়। এবং 8 জনকে যাদের অ্যারেস্ট করা হলো, তারা কিন্তু খুব উচ্চস্তরের কর্মী নন, তারা নিম্নস্তর বলবো না, মানে তারা হচ্ছে বড় মানুষদের ছায়ায় থাকা মানুষজন। যেমন মহাসচিব চম্পত রায়, ট্রাস্টের যে মহাসচিব চম্পত রায়, তার চালক রামশঙ্কর যাদব, তাকে অ্যারেস্ট করা হয়।
যিনি গণনা করতেন, সেই মানে গণনা প্রধান আর কি, অনুকল্প মিশ্র এবং তত্ত্বাবধায়ক সুভাষ শ্রীবাস্তব। এই 8 জনের মধ্যে এই 3 জনের নামটা উল্লেখযোগ্য, কারণ তারা সরাসরি অর্থ সংগ্রহ, অর্থের গণনা, ব্যবহার ইত্যাদি কাজে যুক্ত ছিলেন। কিন্তু যেখানে বিষয়টি একটু অস্বাভাবিক মনে হয়, যে এদের কারোরই কি খুব সাংঘাতিক ক্ষমতা হবে বা সাহস হবে যে নিজের দায়িত্বে দুর্নীতিটা করবার? কারণ তারা তো অতটা উচ্চস্তরের লোক নন, বা ট্রাস্টের অতটা উচ্চস্তরে আসীন নেই তারা, যে যার জন্য তাদের সেই অথরিটি থাকবে তারা এই দুর্নীতিটা এভাবে করতে পারে। সেটা নিয়ে কিন্তু একটা ভয়ঙ্কর বিতর্ক বেঁধেছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। পরবর্তীকালে ট্রাস্টি অনিল মিশ্র এবং মহাসচিব চম্পত রায় তারা কিন্তু নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করলেন। এখন প্রশ্ন, যে পদত্যাগটা কি একটা সমাধান হতে পারে? তার কারণ হচ্ছে চম্পত রায় যিনি মহাসচিব, তার কিন্তু খুবই ঘনিষ্ঠ চালক রামশঙ্কর যাদব, তার চালক এবং তার খুবই ঘনিষ্ঠ সহযোগী, তার বিরুদ্ধে কিন্তু নির্দিষ্ট প্রমাণ আছে এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে। বিরোধীরা যেটা অভিযোগ করছেন, এবং সেটা খুব স্বাভাবিক অভিযোগ, যে এই যে রামশঙ্কর যাদব বলে ভদ্রলোক আছেন, তার তো একার ক্ষমতা হবে না এই দুর্নীতিটা করার। তাহলে কি চম্পত রায়ও যুক্ত? তিনি কি সামান্য একটা পদত্যাগ করে ছাড় পেয়ে যাবেন? তার বিরুদ্ধে কিন্তু এখনো কোনো অ্যাকশন নেওয়া হয়নি। ঠিক এই পয়েন্ট থেকে বিরোধীরা কিন্তু রাজনৈতিক পরিসর খোঁজা শুরু করছে। যেমন অলরেডি আমরা যদি দেখি, মূল যে বিরোধী পার্টি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি, তারা কিন্তু অভিযোগ করছে যে খুবই অপ্রাসঙ্গিক যারা, তাদেরকে গ্রেপ্তার করে তাদের ওপর দোষ চাপিয়ে মূল বিষয়টাকে স্টেবিলাইজ করে দেওয়া হচ্ছে, নিউট্রালাইজ করে দেওয়া হচ্ছে, এবং মূল বিষয়টার ফোকাস সম্পূর্ণ সরিয়ে দেওয়া হচ্ছে কিছু এমন লোকের দিকে যাদের একার কোনো ক্ষমতা হবে না এই দুর্নীতিটা করবার। যে বিশাল অঙ্কের দুর্নীতি হয়েছে, সেখানে এরা একা এই দুর্নীতিটা করবে সেটা হতে পারে না। তো স্বাভাবিকভাবেই সমাজবাদী পার্টি অভিযোগ করছে, কেন চম্পত রায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, কেন অনিল মিশ্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তারা কি একটা পদত্যাগ করেই পার পেয়ে যাবে? সুতরাং এই বিতর্ক এসেছে। আবার শিবসেনার যে উদ্ধব ঠাকরের ইউনিট, তারা বলেছে তারা 1 কোটি টাকা দিয়েছিল এবং 25 কোটি টাকার ইট দিয়েছিল, তারা কিন্তু কোনো রসিদ পায়নি। তারাও সাসপেক্ট করছে যে ওখানে অনেক দুর্নীতি ঘটেছে, এবং সেখানে কিন্তু অনেকে হয়তো পলিটিক্যাল যারা ক্ষমতাশালী ওখানে, অর্থাৎ সোজাসুজি তীর বিজেপির দিকেই, তাদের ঘনিষ্ঠ কেউ কেউই কিন্তু এই কাজে যুক্ত, যেটা উত্তরপ্রদেশ সরকার আড়াল করবার চেষ্টা করছে। কিন্তু যোগীজি যোগীজি, তিনি কিন্তু একটা ভাবমূর্তি নিজে তৈরি করেছেন যে তিনি কোনো ধরনের দুর্নীতির সাথে আপোষ করবেন না, এবং এক্ষেত্রেও কিন্তু তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং খুব তাড়াতাড়ি অ্যাকশনগুলো হয়েছে। আমাদের রাজ্যে এর আগে কিন্তু বিশেষ করে তৃণমূল সরকার থাকার পর কোনো দুর্নীতির ক্ষেত্রে স্টেট কিন্তু এত তাড়াতাড়ি ব্যবস্থা নেয়নি, কিন্তু এখানে দেখা যাচ্ছে এফআইআর হয়েছে, ধরা যাক মানে অভিযোগ এসেছে জুন মাসের শুরুতে, 13ই জুন অলরেডি এসআইটি তৈরি হয়ে গেছে, এবং 25শে জুন এফআইআর রুজু হয়েছে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কাজ করছে উত্তরপ্রদেশ সরকার, এবং যোগীজি এটা স্পষ্ট ভাষায় বলেছে যে রাম মন্দির তৈরির জন্য যদি আমরা 500 বছর ওয়েট করতে পারি, অপেক্ষা করতে পারি, তবে এই তদন্ত সঠিকভাবে সম্পন্ন করবার জন্য এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করবার জন্য আমরা আরও কেন 15 দিন ওয়েট করতে পারবো না? আপনারা আমাকে 15 দিন দিন, আমি কিন্তু পুরো তদন্ত কমপ্লিট করে দেব। এখন তিনি 15 দিনে গোটা বিষয়টি কভার করতে পারবেন কি না, তার এসআইটি সেটা পারবে কি না, সেটা তো ভবিষ্যৎ বলবে, কিন্তু এখন অবধি অগ্রগতি যেটা, সেটা কিন্তু সম্ভাবনাময় একটা দিকেই ইঙ্গিত করছে, কারণ যে স্পিডে কাজ হচ্ছে সেটা অস্বীকার করবার জায়গা নেই। সুতরাং উত্তরপ্রদেশের রাজনীতিতে তথা ভারতের রাজনীতিতে এটা নিয়ে একটা টানাপোড়েন শুরু হয়েছে। ধর্মসেনা ভারত বলছে ওখানে 200 কোটি টাকার নয়ছয় হয়ে থাকতে পারে, টাকার অঙ্ক হয়তো এত কম নয়। তো সেটা তদন্ত সাপেক্ষ, এখন অনেক ধরনেরই অভিযোগ আসবে। আমরা এর পরের অংশে যেটা আলোচনা করব, এর পলিটিক্যাল কনসিকুয়েন্স কী কী হতে পারে। দেখুন, আমি যেটা বললাম প্রথমে, যে উত্তরপ্রদেশের ভোটটা কিন্তু বিজেপির পক্ষে খুব ক্রুশিয়াল, কারণ 2024 সালে উত্তরপ্রদেশের যে লোকসভা নির্বাচনের রেজাল্ট,
সেটা কিন্তু খুব একটা ভালো ছিল না এবং বিজেপির পক্ষে একেবারেই যায়নি। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি ছিল, যদি আমরা লোকসভার ভোটটাকে নিরিখ হিসাবে ব্যবহার করি। তবে আমরা দেখব যে বিজেপিকে ছাপিয়ে গেছিল কিন্তু উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের পার্টি অর্থাৎ সমাজবাদী পার্টি, এবং বিধানসভা ভোটেও কিন্তু সমাজবাদী পার্টি বিজেপির মূল প্রতিদ্বন্দ্বী। আর বিজেপি এখানে 15 বছর ধরে আছে, দুটো ইলেকশন জিতেছে, 17-22, 10 বছর, নট 15 বছর, 10 বছর ধরে আছে আর কি, ঠিক আছে। তো যার জন্য স্বাভাবিকভাবে একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়। যদিও যোগীজি অনেক চেষ্টা করছেন, কিন্তু এই পরিস্থিতিতে এরকম একটা ইস্যু বিজেপিকে যে একটু হলেও বিপাকে ফেলবে তার সেই বিষয়ে কোনো সন্দেহ থাকবার কারণ নেই। তার কারণ হচ্ছে, দেখুন, বিজেপি কিন্তু উত্তরপ্রদেশে জিততে গেলে হিন্দু ট্রাম্প কার্ডটা বরাবর ব্যবহার করে এবং সেখানে কোনো ভুলও নেই, কারণ স্বাভাবিকভাবেই সবাই পলিটিক্স নিজের মতো করেই করবে। আর হিন্দুদের ওপর উত্তরপ্রদেশের সমাজবাদী সরকার যখন ছিল তখন তো অনেক ধরনের অত্যাচার হয়েছে। তাদের তো একটা স্বজন পোষণ নীতির সাথে সাথে, যেমন মুলায়ম সিং যাদব নিজের রাজত্বকালে স্বজন পোষণের দিকে নজর দিয়েছে, তেমনি অ্যাপিসমেন্ট পলিটিক্সের দিকেও নজর দিয়েছে। অর্থাৎ একদিকে স্বজন পোষণ, অন্যদিকে মুসলিম তোষণ, এই দুয়ের ফলেই কিন্তু তারা ক্ষমতায় ছিল। তো বিজেপি আসার পর স্বাভাবিকভাবেই সেই মুখটা ঘুরেছে, হিন্দুরাও বুঝেছে যে আমাদেরও কেউ আছে। তো সেই জায়গা থেকে হিন্দু ভোট ব্যাংক কিন্তু বিজেপির জন্য খুব ইম্পর্টেন্ট উত্তরপ্রদেশে। সেখানে এই রাম মন্দিরের মতো ঘটনা, যেটা হিন্দুদের আবেগের সাথে জড়িত, সেটা যদি এতটুকুও ধাক্কা দেয়, এতটুকুও আঁচকাতে, এতটুকুও প্রভাব বিস্তার করে, সেটা কিন্তু বিজেপির পক্ষে ফ্যাটাল হতে পারে উত্তরপ্রদেশে। সুতরাং সেই দিকে বিজেপি নেতৃবর্গের অবশ্যই নজর থাকবে এবং যোগীজির যে ভাবমূর্তি তৈরি হয়েছে গত 10 বছরে, সেইটা যদি ধরে রাখতে হয় তবে যোগীজিকেও এই ক্ষেত্রে একটা খুব স্ট্রিনজেন্ট অ্যাকশন নিতে হবে এবং সেটা দিয়ে নিচ্ছে। তবে কিছু কথা বিরোধীদের জন্য বলা থাক, আপনারা রাম মন্দির তৈরির সময় এবং রাম মন্দির তৈরি হয়ে যাওয়ার পর, একে তো রাম মন্দির তৈরির সময় এমন কোনো কাজ করেননি যাতে করে রাম মন্দিরটা তৈরি না হয়। এই সমাজবাদী সরকার, কংগ্রেস, এরা একসাথে মিলে যারা ওখানে গিয়েছিল মন্দির তৈরি করার দাবিতে, তাদেরকে পিটিয়েছিল পুলিশ দিয়ে, 1-2 জন মারা গিয়েছিলেন, তাদেরকে জেলে পুরেছিলেন, এবং গোটা এই রাম মন্দির তৈরি হওয়ার যে পর্ব, সেখানে তারা রাম মন্দির তৈরি করার ডেড এগেনস্টে ছিলেন। এবং যতদিন তারা সরকারে ছিলেন হিন্দুদের ওপর অত্যাচার করেছিলেন, হিন্দুদের একঘরে করে রেখেছিলেন। এখন একটা ইস্যু পেয়ে, কিছু দুর্বৃত্ত একটা ঘটনা ঘটিয়েছে, এখন একটা ইস্যু পেয়ে আমরা খুব রাম ভক্ত, সেটা যদি আপনারা প্রমাণ করতে যান, আমার মনে হয় না কোনো হিন্দু মানুষ সেটাকে গ্রহণ করবে। সে যাই হোক, সেটা অবশ্যই ইভিএমে তার জবাব পাওয়া যাবে। তো এই ছিল আজকের পর্ব। যদি চ্যানেলটি ভালো লাগে, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, যেভাবে আলোচনা করছি, সেটা যদি আপনাদের মনকে ছোঁয়ে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।